হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের আমাদের যে টপিক, সেই টপিক নিয়ে আমরা গত দুটো ভিডিও তৈরি করেছি। আজকের আমাদের সেই সংক্রান্ত বিষয়ের লাস্ট সেশন। আমরা আলোচনা করছিলাম মলিকিউলার ফোর্স নিয়ে। তো ইতিমধ্যেই আমরা দুটো ফোর্স নিয়ে আলোচনা কমপ্লিট করে নিয়েছি। একটা হচ্ছে লন্ডন ফোর্স বা ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন, আর একটা হচ্ছে ডাইপোল ইন্টারঅ্যাকশন। আর বাকি যেই ধরনের মলিকিউলার ফোর্সগুলো রয়েছে সেইগুলো আজ আমরা কমপ্লিট করে এই চ্যাপ্টার আমরা এখানে শেষ করব। তো আজকে প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা দেখো। প্রথম হচ্ছে আজকের প্রথম টপিক ডাইপোল এবং আহিত ডাইপোল এবং আহিত ডাইপোল আকর্ষণী প্রভাব। তো তোমরা ডাইপোল এবং আহিত ডাইপোল সম্পর্কে অলরেডি ধারণা পেয়েছো। ডাইপোল কাকে বলে বা ইনডিউসড ডাইপোল কাকে বলে সেটা তোমরা অলরেডি পড়েছো। তো এইখানে আমরা এই দুটো বিষয়ের মধ্যে কীরকম আকর্ষণী প্রভাব কাজ করে সেইটা আলোচনা করব। একটা উদাহরণ নিয়ে দেখাই। মনে করো একটা ডাইপোল আছে, দ্বিমেরু আছে। একটা দ্বিমেরু রয়েছে এই রকম, যার একদিকে ডেল প্লাস এবং আরেকদিকে ডেল মাইনাস। তবেই তো আমরা এই ধরনের সিস্টেমকে ডাইপোল বলি বা দ্বিমেরু বলি। এটা নিশ্চয়ই তোমাদের অজানা নয়। আর একটা সিস্টেম রয়েছে যেটা সুষমভাবে বিন্যস্ত মানে এর কোনো ডেল পজিটিভ বা ডেল নেগেটিভ সেন্টার নেই। কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে এবং তার চারিদিকে সুষমভাবে ইলেকট্রন বিন্যস্ত আছে। তাহলে কি লিখবো আমরা এখানে? সুষমভাবে আধান বিন্যস্ত আছে। আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে একটা ছবির মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই দুটো কণা যখন পরস্পরের কাছাকাছি আসলে কি হবে? দেখো এইখানে তো কেন্দ্রে নিউক্লিয়াস এবং তার চারিদিকে সুষমভাবে ইলেকট্রনগুলো অ্যারেঞ্জড রয়েছে বা বণ্টিত রয়েছে। সুষমভাবে মানে হচ্ছে সিমেট্রিক্যাল, অর্থাৎ এই নিউক্লিয়াসের চারিদিকে সমানভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত। এখন কি হবে? দুটো কণা যখন পরস্পরের কাছাকাছি আসবে, এই কণাটা এর দিকে যাচ্ছে এবং এই কণাটা এর দিকে আসছে, তখন এই যে ডেল নেগেটিভ যে অংশটা রয়েছে, ডেল নেগেটিভ মানে আমরা এখানে কি বলতে পারি? এই অংশটায় এই যে কণাটা, তার ইলেকট্রনগুলো এই অংশে বেশি পরিমাণে কেন্দ্রীভূত আছে। তাহলে এই অংশে আমি কি বলতে পারি? এই অংশে ইলেকট্রনগুলি অধিক ঘনীভূত হয়েছে। আর এই দিকে কি হচ্ছে? নিউক্লিয়াসটি অধিক ঘনীভূত। তাহলে এই যে অংশটায় ইলেকট্রন বেশি ঘনীভূত হয়েছে, সেই অংশের কাছাকাছি যদি একটা সুষমভাবে আধান বিন্যস্ত এরকম কোনো কণা আসে, তার মধ্যে কি হবে? তার মধ্যে একটা বিকৃতি শুরু হবে। কেন বিকৃতি হবে? তার কারণ দেখো, এই নেগেটিভ অংশটা কি চাইবে?
তার কাছাকাছি পজিটিভ অংশটাকে টানতে। এর মধ্যে পজিটিভ অংশ কোনটা? নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াসটাকে এই ডেল নেগেটিভ অংশের কাছাকাছি টানতে চাইবে, আর ইলেকট্রনগুলোকে এই নেগেটিভ সেন্টারের থেকে দূরে ঠেলে দিতে চাইবে। তাহলে যেটা আগে সুষমভাবে বিন্যস্ত একটা কণা ছিল, মানে সুষমভাবে আধান বিন্যস্ত একটা কণা ছিল, সেইটা এই ডাইপোলের কাছাকাছি আসার ফলে আর সুষম থাকবে না। তখন কি হয়ে যাবে? এর পরবর্তী যে ঘটনাটা হবে সেইটা হবে এইরকম। এই ডাইপোল যেরকম ছিল সেই ডাইপোল তো থাকবেই, আর এই যে সুষমভাবে বিন্যস্ত যেটা দেখছো তোমরা, এই সুষমভাবে বিন্যস্ত আধান বিন্যস্ত যে কণা, সেটা আর পরবর্তী অবস্থায় সুষম থাকবে না, সেইটার এরকম একটা বিকৃতি হবে। বিকৃতি হওয়ার পরে বিকৃতি ঘটবে এবং নতুন দ্বিমেরু তৈরি হবে। তৈরি হবে মানে নতুন দ্বিমেরু আহিত হবে। আহিত হবে। আগে তো দ্বিমেরু ছিল না। আগে কি এর মধ্যে দ্বিমেরু ছিল? ছিল না, সুষমভাবে আধান বিন্যস্ত ছিল। কিন্তু এই দ্বিমেরুর কারণে এর মধ্যেও একটা দ্বিমেরুর প্রবণতা সৃষ্টি হলো। তার কি দ্বিমেরু সৃষ্টি হওয়ার ফলে কি হলো? এর বিকৃতি ঘটলো। বিকৃতি হয়ে দ্বিমেরুর ঘটনাটা তৈরি হলো। এবারে এদের মধ্যে পারস্পরিক আকর্ষণীয় প্রভাব কাজ করবে। তো আগে এটা কি ছিল? এটা একটা ডাইপোল ছিল। এইটা কি হলো? এই ডাইপোলটা ইনডিউসড হলো। এই ডাইপোলটা ইনডিউসড হলো। তোমরা এই নিচের লেখাটা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট আমি বলছি এটা ইনডিউসড হলো মানে আহিত হলো। তো আহিত হওয়ার পর এটা ডাইপোল এবং এইটা আহিত ডাইপোল, তাদের মধ্যে আবার কি হবে? পারস্পরিক আকর্ষণী প্রভাব কাজ করবে। তো সেই জন্য আমরা এই ধরনের আকর্ষণী বলকে বলে থাকি ডাইপোল, আহিত ডাইপোল আকর্ষণী প্রভাব। ওকে, তাহলে এর কি কি বৈশিষ্ট্য আছে? বৈশিষ্ট্যগুলো এবার লেখা যাক। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো হ্যাঁ, আরও এখানে একটা আমি পয়েন্ট বলি। এই যে দেখো, এই ডাইপোলের কারণে এই সুষম আধান বিন্যস্ত কণার যে এরকম বিকৃতি হলো, এই ঘটনাটাকে আমি আগেও একটা কি নাম দিয়েছিলাম? নাম দিয়েছিলাম পোলারাইজেশন বা ধ্রুবায়ন, তাই তো? পোলারাইজেশন বা ধ্রুবায়ন। তাহলে ধ্রুবায়ন ঘটার ফলে এই জিনিসটা হচ্ছে। ধ্রুবায়ন ঘটার ফলে এরকম বিকৃতি হলো এবং তারপরে এই আকর্ষণী প্রভাবটা কাজ করলো। ওকে, তাহলে এবার বৈশিষ্ট্যগুলো দেখা যাক। বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে পোলার ও নন পোলার। পোলার ও নন পোলার যৌগের মধ্যে ঘটে। পোলার ও নন পোলার যৌগের মধ্যে ঘটে। পোলার কি? পোলার হচ্ছে ডাইপোল, আর নন পোলার হচ্ছে ইনডিউস ডাইপোলের কাজ করবে। পোলার হচ্ছে ডাইপোল আর নন পোলার হচ্ছে ইনডিউসড ডাইপোলের কাজ করবে, তাই তো? 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ধ্রুবায়নের মাধ্যমে ঘটে। ধ্রুবায়নের মাধ্যমে ঘটে, যেটা আমি দেখালাম। ধ্রুবায়নের মাধ্যমে কি ঘটে? নন পোলার যৌগের বিকৃতি ও আহিত ডাইপোল সৃষ্টি। আহিত ডাইপোল সৃষ্টি। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি? ইনডিউসড ডাইপোল যেটা হবে। আচ্ছা, ইনডিউসড ডাইপোলের কথা আমি পরে এখানে লিখি। নন পোলার যৌগটি
বড় আকৃতি বিশিষ্ট নন পোলার যৌগটি বড় আকৃতি বিশিষ্ট ও ডাইপোল যৌগটি ছোট আকৃতি বিশিষ্ট হলে এই আকর্ষণী প্রভাব বেশি হয়। এই আকর্ষণী প্রভাব বেশি হয় মানে এই আকর্ষণী বলের মানটা বেশি হয়। এখন তোমাদের প্রশ্ন হতে পারে কিভাবে আমি বুঝতে পারি? দেখো, মনে করো আমি একটা ডাইপোল নিচ্ছি HF, তাহলে এখানে ডেল মাইনাস, এখানে ডেল প্লাস, আর এইখানে মনে করো একটা কণা রয়েছে, সেটা হচ্ছে মনে করো এখানে ধরো এখানে এরকম আছে, I2 আছে, ঠিক আছে, I2, আর আরেকটা আছে HI, সেইখানে আছে HF আছে, সেইখানে মনে করো Cl2 আছে, সেইখানে মনে করো Cl2 আছে। ওকে, এইবারে দেখো, তো আমি এখানে একটা পয়েন্ট কি লিখেছি যে নন পোলার যৌগটি বড় আকৃতি বিশিষ্ট হলে প্রভাব বেশি হয়। এখন দেখো, আয়োডিন আর ক্লোরিনের যদি আকারের তুলনা করো, আয়োডিন আর ক্লোরিন, একটু ভালো করে বিষয়টা বুঝবে। তো আয়োডিনের আকার বড়, ক্লোরিনের আকার আয়োডিন অপেক্ষা ছোট। তো যেহেতু এর আকার বড়, একে বিকৃত করা সহজ। এখন এই যে F মাইনাস, এই যে সেন্টারটা রয়েছে, মানে ডেল মাইনাস, ফ্লুরিনের ওপরে যে ডেল মাইনাস সেন্টারটা রয়েছে, সে কি করবে? আয়োডিনের যে নিউক্লিয়াস বা আয়োডিনের মধ্যে উপস্থিত যে প্রোটন বা পজিটিভ অংশ যেটা, সেটাকে খুব তীব্রভাবে নিজের দিকে আকর্ষণ করতে পারবে। যেহেতু এর সাইজ বড় হওয়ার কারণে কি হবে? এর ওপরে ধ্রুবায়ন ক্ষমতা বেশি প্রয়োগ করা যাবে, কারণ বিকৃত ভালো করা যাবে। কারণ আমরা আগেও পড়েছি যে বড় সাইজের কণাকে সহজে বিকৃত করা যায়, তাই তো? তাহলে আয়োডিন এখানে সহজে কি হবে? ধ্রুবায়িত হবে, সহজে ধ্রুবায়িত হবে। কিন্তু এই ক্লোরিনের আকার ছোট হওয়ার কারণে সহজে ধ্রুবায়িত হবে না। এখন যদি ধ্রুবায়ন সহজে না হলে সেখানে ডাইপোল তৈরি হওয়ার প্রবণতা কম হবে। ভালো করে বিষয়টা বোঝো, আমি কি বললাম? এখানে আয়োডিনের আকার বড় হওয়ার কারণে তাকে সহজে বিকৃত করা যাচ্ছে। বিকৃত মানে কি? বিকৃত মানে হচ্ছে তাতে একটা ইনডিউসড ডাইপোল বা আহিত ডাইপোল সৃষ্টি হয়ে গেল। তো সহজে একটা আহিত ডাইপোল তৈরি হচ্ছে। এখন ডাইপোল তৈরি হয়ে যাওয়ার ফলে এর সঙ্গে সহজে একটা আকর্ষণীয় প্রভাবে অংশগ্রহণ করতে পারছে। কিন্তু ক্লোরিনকে সহজে বিকৃত করা যাচ্ছে না, মানে তাতে আহিত ডাইপোল তৈরি হওয়ার প্রবণতা কম হচ্ছে। আর আহিত ডাইপোল যদি কম তৈরি হয়, তাহলে তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণীয় প্রভাব কম হবে। তো সেই কথাটাই এখানে লেখা আছে যে নন পোলার যৌগটি বড় আকৃতি বিশিষ্ট হওয়া বাঞ্ছনীয়। আচ্ছা, এবারে পোলার যৌগটা কেন ছোট আকৃতি হওয়া বাঞ্ছনীয় সেইটা এবার বলি। এই পয়েন্টটা মুছে দিই। এবারে আমরা কি করলাম? দুটোর ক্ষেত্রে আমরা I2 রাখলাম,
একটাতে HF করলাম আর একটাতে Br2 করলাম। ওকে, এখন দেখো মানে একটাতে ফ্লুরিন রাখলাম আর একটাতে ব্রোমিন করলাম আর দুটোতে I2 রাখলাম। এখানে দেখো ফ্লুরিন মানে ডেল মাইনাস সেন্টার আয়োডিনকে কি করছে, ধ্রুবায়িত করছে। এখানে Br মাইনাসও ঠিক একইভাবে আয়োডিনকে ধ্রুবায়িত করছে, সেই ওই নিউক্লিয়াস ইলেকট্রন আকর্ষণী প্রভাব যেটা, যার মাধ্যমে ধ্রুবায়ন ঘটে, সেই প্রসেসটা এদের দুজনের ক্ষেত্রেই হচ্ছে। এবারে তোমরা দেখো ফ্লুরিনের ওপর যে ডেল মাইনাস আর ব্রোমিনের ওপর ডেল মাইনাস, দুটোর মান কি একই হবে? নিশ্চয়ই না, কারণ ফ্লুরিনের আকার ছোট হওয়ার কারণে এর ওপরে আধান ঘনত্ব বেশি, আর ব্রোমিনের আকার বড় হওয়ার কারণে এর ওপর আধান ঘনত্ব কম। তো আধান ঘনত্ব যদি বেশি হয় তাহলে সেই আধানের সাহায্যে অপরের ইলেকট্রন বা অপরের প্রোটনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বেশি হবে, তাই না? ধরো কোনো একটা সিস্টেম, তার ইলেকট্রনিক চার্জ বেশি আছে, মানে ইলেকট্রনের ঘনত্ব বেশি আছে, সে অন্য একজনের নিউক্লিয়াসকে খুব তীব্রভাবে নিজের দিকে আকর্ষণ করতে পারবে। আর যদি কোনো সিস্টেমের ইলেকট্রন ঘনত্ব কম থাকে তাহলে তার পাওয়ারও কম, মানে নিউক্লিয়াসকে আকর্ষণ করার পাওয়ারও কম। তাহলে এইখানে দেখো ফ্লুরিন আর ব্রোমিনের মধ্যে, ফ্লুরিন এই আয়োডিনের নিউক্লিয়াস বা তার প্রোটনকে যত তীব্রভাবে নিজের দিকে আকর্ষণ করে এর বিকৃতি ঘটাতে পারবে, ব্রোমিন সেই অনুপাতে বিকৃতি ঘটাতে পারবে না। অতএব কি হলো, বিকৃতি না ঘটালে আহিত ডাইপোল সৃষ্টি হবে না, আকর্ষণের প্রভাব কম হবে। তো এখানে এই কথাটাই দেখো লেখা আছে যে ডাইপোল যৌগটা ছোট আকৃতি বিশিষ্ট হওয়া বাঞ্ছনীয়। তাহলে HF HBr এর তুলনায় ছোট আকৃতি বিশিষ্ট, তাই এখানে সেই কথাটা লেখা হয়েছে। বুঝতে পারলাম? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, F ডেল মাইনাস এর আধান ঘনত্ব Br ডেল মাইনাসের অপেক্ষা অধিক, তাই I2 কে পোলারাইজ করে বেশি, আর তাই জন্য এই ডাইপোল ইন্ডিউসড ডাইপোল আকর্ষণী প্রভাব HF আর I2 এর মধ্যে বেশি হবে। ক্লিয়ার? তো এরকম আরও কিছু উদাহরণ তোমরা পেতে পারো। আমি এই একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝালাম, আর বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে এখানে লিখে দিলাম। এই বৈশিষ্ট্যগুলো জানা থাকলে তোমরা এই বিষয়টায় আলোচনা করতে পারবে। ওকে, তাহলে এবার নেক্সট কি ফোর্স আছে সেইটা এবার দেখা যাক। নেক্সট যে দুটো ফোর্সের কথা আমি বলবো তারা অ্যাকচুয়ালি ঠিক মলিকিউলার ফোর্সের পর্যায়ে পড়ে না, কিন্তু তাও আমি এখানে অবশ্যই মেনশন করব। একটা হচ্ছে আয়ন ডাইপোল ফোর্স, আর একটা হচ্ছে আয়ন induced dipole force, ion induced dipole force। মানে একটা হচ্ছে আয়নের সঙ্গে ডাইপোলের আকর্ষণী প্রভাব, আর একটা হচ্ছে আয়নের সঙ্গে ইনডিউসড ডাইপোলের আকর্ষণী প্রভাব। ওকে, তো এটা কেন মলিকিউলার ফোর্স নয়? কারণ মলিকিউলার ফোর্স মানে মলিকিউলের মধ্যেকার কার্যকরী ফোর্স, বা মলিকিউলগুলোর মধ্যে যে ফোর্সটা রয়েছে বা যে ফোর্স অ্যাক্ট করছে সেই ফোর্স নিয়ে আমরা কথা বলছি। এখানে দেখো যেই দুটো নমুনার মধ্যেকার ফোর্সের কথা বলা হচ্ছে, বা যেই দুটো নমুনার মধ্যেকার আকর্ষণী বলের কথা বলা হচ্ছে, সেখানে দুটো নমুনায় কিন্তু মলিকিউল স্টেটে নেই। আয়ন মানে একটা নমুনা, একটা স্পিসিস বা নমুনা, আর ডাইপোল মানে ডাইপোল একটা অণু বা মলিকিউল আমরা বলতে পারি। ঠিক একইভাবে ইনডিউস ডাইপোল একটা অণু বা মলিকিউল হতে পারে, কিন্তু আয়ন আবার হয়ে গেল কি একটা নমুনা বা একটা স্পিসিস বা একটা কণা। ঠিক আছে, তো
তো সেই কারণে আমরা একে মলিকিউলার ফোর্সের আন্ডারে ফেলি না, কিন্তু যেহেতু আমরা এই চ্যাপ্টারটা পড়ছি তাই এই দুটো ফোর্সের কথা তোমাদেরকে বলে দিচ্ছি, একটু ছোট্ট করেই বলে দেব। খুব সহজ, যে কোনো একটা আয়ন নাও, হোয়াট এভার ইট মে বি, পজিটিভ অর মে বি নেগেটিভ, যে কোনো ডাইপোলের সঙ্গেই এর ইন্টারঅ্যাকশন হতে পারে, যে কোনো ডাইপোলের সঙ্গে ইন্টারঅ্যাকশন সম্ভব। এবারে পজিটিভ, ধরো এটা ক্যাটায়ন আর এটা অ্যানায়ন। এবার যদি একটা ডাইপোল আমরা লিখি, ডাইপোল আমরা কি করে প্রকাশ করি? ডেল প্লাস ডেল মাইনাস, দুদিকে দুটো মেরুতে ডেল প্লাস আর ডেল মাইনাস লিখে আমরা প্রকাশ করি ডাইপোলকে। তাহলে তোমরাই বলো, একটা ক্যাটায়নের কাছাকাছি ডাইপোলের কোন অংশটা থাকবে? ডাইপোলের নিঃসন্দেহে নেগেটিভ অংশটা থাকবে। আর একটা অ্যানায়নের কাছাকাছি ডাইপোলের পজিটিভ অংশটা থাকবে, কারণ অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার, রাইট? বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, সেই কারণে আমরা এইভাবে লিখছি। আর সেম চার্জ পরস্পরের দূরবর্তী হবে, তো এইরকম। তো এই আয়নের সঙ্গে ডাইপোলের যে একটা আকর্ষণী প্রভাব, এই আকর্ষণী প্রভাবটা আমরা এরকমভাবে দেখাতে পারি। সো এই বিষয়টাকে বলা হয় আয়ন ডাইপোল আকর্ষণী বল। ওকে, আয়ন ডাইপোল আকর্ষণী প্রভাব, ঠিক আছে। আর এখানে যদি দেখানো হয়, ঠিক একইভাবে তোমরা এখানে ব্যাখ্যা করতে পারবে। ধরো এরকম একটা কণা রয়েছে, যেই কণার মধ্যে প্রাথমিক অবস্থায় কোনো দ্বিমেরু তৈরি ছিল না, বা দ্বিমেরু ছিল না, সুষমভাবে আধান বিন্যস্ত ছিল। তাহলে এই ক্যাটায়ন যখন এই কণাটার কাছাকাছি আসবে, মানে এই যে ইনডিউসড ডাইপোল হবে তার যখন কাছাকাছি আসবে, তার ফলে এইখানে কি ঘটনা ঘটবে? এইখানে ঘটনা ঘটবে এই রকম। আগে তো ডাইপোল ছিল না, এই পজিটিভ চার্জ আসার ফলে ডাইপোলটা তৈরি হলো। ঠিক একইভাবে এদের মধ্যে ঘটনা হবে কি, অ্যানায়নের ফলে এইখানে প্লাস আর এখানে মাইনাস। আগে ডাইপোল ছিল না, পরে ইনডিউসড হলো, মানে আহিতকরণ হলো। আহিতকরণ ঘটে এখানেও। আহিতকরণ ঘটে। ওকে, এরকম প্রচুর তোমরা এক্সাম্পল দিতে পারো। যেমন ধরো এইখানে আমি একটা আয়ন ডাইপোলের, আমি একসাথেই দুটো বিষয় বলছি যাতে তোমরা দুটো বিষয়কে তুলনা করতে পারো যে এর ক্ষেত্রে কি হয় আর ওর ক্ষেত্রে কি হয়। তো আয়ন ডাইপোলের আমি একটা খুব কমন উদাহরণ দিচ্ছি। তোমরা দেখো সোডিয়াম ক্লোরাইড, জানো সোডিয়াম ক্লোরাইড তোমরা জানো, নর্মাল আমাদের টেবিল সল্ট বা খাদ্য লবণ যেটা, তাকে কি করা হলো? জলে দেওয়া হলো। এবারে সোডিয়াম ক্লোরাইড সাধারণ অবস্থায় কঠিন সাদা রঙের দেখতে হয়, কিন্তু জলে যেই মুহূর্তে দিয়ে তোমরা কি করবে, ধরো দ্রবীভূত করে দিলে, দ্রবীভূত করলে সেই সোডিয়াম ক্লোরাইডটাকে আর আমরা দেখতে পাই না, কি হয়? জলে দ্রবীভূত হয়ে যায়। তো সেইটা হওয়ার পেছনে কারণ হলো এই আয়ন ডাইপোল ফোর্স বা আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন। কি হয়, ধরো জলে দেওয়ার পর, জল একটা ডাইপোল, তাই না? এই যে অক্সিজেন আর হাইড্রোজেন যদি লেখা হয়, তাহলে অক্সিজেন ডেল মাইনাস, হাইড্রোজেন ডেল প্লাস, তাহলে জল তো একটা ডাইপোল। আমি খুব সহজভাবেই একটা বিষয় লিখছি, জলটাকে প্রকাশ করছি এইভাবে আমাদের বোঝানোর সুবিধার্থে। কিরকম? অক্সিজেন একদিকে লিখলাম আর হাইড্রোজেন এরকম করে লিখলাম, যেখানে অক্সিজেন হচ্ছে ডেল মাইনাস আর হাইড্রোজেন হচ্ছে ডেল প্লাস। যদি এরকম ভাবে থাকে না, কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে এরকম করে লিখলাম, ডেল মাইনাস ডেল প্লাস। সোডিয়াম আছে, সোডিয়াম প্লাস, আর কি আছে? ক্লোরিন মাইনাস। ক্লোরিন মাইনাসের রেসপেক্টে কি হবে? ওয়াটারের পজিটিভ পোলটা ক্লোরিনের কাছাকাছি আসবে এবং নেগেটিভ পোলটা ক্লোরিন থেকে দূরবর্তী থাকবে।
তাহলে দেখো এখানে সোডিয়ামের সঙ্গে জলের একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে, আর ক্লোরিনের সঙ্গেও জলের একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে, কীরকম? আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন। তো আগে সোডিয়াম আর ক্লোরাইড এই দুটো আয়ন পরস্পরের সঙ্গে একটা আয়নিক ইন্টারঅ্যাকশনে ছিল বা আয়নীয় বন্ধনে ছিল। আয়নীয় বন্ধনে ছিল। আয়নীয় বন্ধন হচ্ছে খুব শক্তিশালী। আয়নীয় বন্ধন হচ্ছে শক্তিশালী। তাহলে তোমরা বলতে পারো যে আয়নীয় বন্ধন মানে এখানেও কি একটা আকর্ষণী প্রভাব কাজ করছে। আয়নের মধ্যে যে আকর্ষণী প্রভাবটা সেটাকে তো আমরা আয়নীয় বন্ধন বলি, আর এটা হচ্ছে প্রচণ্ড স্ট্রং বন্ড। মানে এখানে আমরা যত ফোর্স পড়ছি তাদের মধ্যে সব থেকে স্ট্রং বন্ড হলো এই আয়নীয় বন্ধন বা আয়নের মধ্যে যে আকর্ষণী প্রভাব। তাহলে এত তীব্র একটা আকর্ষণীয় প্রভাবকে কাটিয়ে কেন এরকম দুর্বলতর আকর্ষণীয় প্রভাবে অংশগ্রহণ করছে কণাগুলো? এরা তো এইভাবেই তো জুড়ে থাকতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে জলে দিলেই সোডিয়াম আর ক্লোরিন আলাদা হয়ে গেল, তারা জলের অণুর সঙ্গে আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশনে অংশগ্রহণ করলো বা আয়ন ডাইপোল যে আকর্ষণীয় প্রভাব তাতে অংশগ্রহণ করলো। তাহলে কেন হলো বিষয়টা? সেই বিষয়টা তোমরা রাসায়নিক বন্ধন পড়ার সময় আরও ক্লিয়ারলি জানতে পারবে। তবে আমি এখানে খুব ছোট্ট করে তোমাদেরকে বলছি, এই বন্ধনটা শক্তিশালী বন্ধন হলেও যখন এই আয়নগুলো জলের সঙ্গে বন্ধন তৈরি করে, জলের সঙ্গে এই যে আয়ন ডাইপোল আকর্ষণের প্রভাবে অংশগ্রহণ করে, তখন কিছু পরিমাণ শক্তি একটা পার্থক্য দেখা যায়। মানে এই বন্ধনটার সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে যে বন্ধনটা হচ্ছে সেই বন্ধনটা প্রত্যেকটা বন্ধনের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে। তো এই সোডিয়াম আর ক্লোরিনের মধ্যেকার যে বন্ধনটা তার যা শক্তি, সেই শক্তির অপেক্ষা সোডিয়াম আর জলের মধ্যেকার যে আকর্ষণীয় প্রভাবের দরুন শক্তি, সেই শক্তির মান অনেক বেশি হয়। তাই জন্য ওরা এই বন্ধনটাকে কাটিয়ে জলের সঙ্গে এরকম আকর্ষণীয় প্রভাবে অংশগ্রহণ করে। আকর্ষণীয় প্রভাব মানে আমরা একটা বন্ধনই বলতে পারি, কারণ তুমি দেখো যে জলের সঙ্গে এরকম বন্ধন হচ্ছে। তো এই বন্ধন শক্তির মানটা এদের থেকে অনেক বেড়ে যায়। সেই কারণেই সোডিয়াম ক্লোরাইডকে জলে দেওয়া মাত্রই কি হতে থাকে? দ্রবীভূত হতে শুরু করে দেয়। সেখানে ক্লোরিন ও জলের সঙ্গে এরকম আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশনে অংশগ্রহণ করে। একইভাবে ক্লোরিনও বা ক্লোরাইডও জলের সঙ্গে আয়নিক ইন্টারঅ্যাকশন মানে এই যে আকর্ষণী প্রভাব যেটা আমি বলছি সেই প্রভাবে অংশগ্রহণ করে। ফলে দুটো আয়ন আলাদা হয়ে গেল। দুটো আয়ন আলাদা হয়ে গেলে কি হবে? দ্রবীভূত হয়ে যাবে। তো আমি এখানে তোমাদের একটা ছবি এঁকে দেখাচ্ছি, সেটা দেখলে আশা করি বুঝতে পারবে। সোডিয়াম, রাইট? একে ঘিরে এরকম জলের অণুগুলো তো একটা ডাইপোল। তো এইভাবে সোডিয়াম আয়নকে চারদিক থেকে ঘিরে রাখে। আমি আর H2O করে লিখলাম না, H2Oটা যেহেতু ডাইপোল তাই আমি এরকম ভাবে দেখালাম। তাহলে দেখো এই যে জলের অণু দ্বারা এই ক্যাটায়নটা চারিদিক থেকে কি হয়ে গেল? চারিদিক থেকে আবদ্ধ হয়ে গেল। ঠিক একইভাবে ক্লোরিন যে আয়নটা মানে Cl- যে আয়নটা রয়েছে, সেই আয়নটাও ঠিক একইভাবে জলের অণু দিয়ে এরকমভাবে আবদ্ধ হয়ে যায়। আবদ্ধ হয়ে যাওয়ার ফলে কি হলো? সোডিয়াম আর ক্লোরিনের মধ্যেকার দূরত্বটা বেড়ে গেল। দুটো আয়নের মধ্যে যেই মাত্র দূরত্বটা বেড়ে যাবে তারা কি হবে? তারা দ্রবীভূত হয়ে গেল। ওই জন্য আমরা কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইডকে যেরকম দেখি, কোনো দ্রবণ করলে, জলে দ্রবণ করলে তাদের আর সেরকম অস্তিত্ব থাকে না। এই কারণটার জন্য, এই আয়ন ডাইপোল ফোর্সের জন্য। ওকে, এই যে আয়ন ডাইপোল এখানে দেখো কত রকম ইন্টারঅ্যাকশন হচ্ছে এখানে, এই জলের সঙ্গে এত আকর্ষণীয় প্রভাব কাজ করছে। তো এই আকর্ষণীয় প্রভাবের মানটা সোডিয়াম আর ক্লোরিনের মধ্যেকার যে আকর্ষণীয় প্রভাব তার তুলনায় অনেক গুণ বেশি হয়। সেই কারণে সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয়ে যায়। ওকে, এরকম আরও অনেক উদাহরণ তোমরা পড়বে যখন রাসায়নিক বন্ধনে চ্যাপ্টারটা তোমাদের শুরু হবে। সেই চ্যাপ্টারে আরও অনেক এরকম উদাহরণ তোমরা পাবে।
তবে আমার এখানে উদ্দেশ্য তো ওই বিষয়টা নিয়ে আলোচনা করা নয়, আমি শুধু এখানে তোমাদের মলিকিউলার ফোর্স কী কী আছে সেইগুলো শুধু যেহেতু বলে দিচ্ছি, তো তোমরা আপাতত এইটুকু বিষয় মনে রাখো, তাহলেই তোমাদের হয়ে যাবে। কেমন? তো এটা হলো আয়ন ডাইপোল ফোর্স। এখন আয়ন ডাইপোল ফোর্স কী কী বিষয়ের উপর নির্ভর করে সেইটা একটু দেখা যাক। বৈশিষ্ট্য। দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে আয়নের ওপরে আর একটা হচ্ছে ডাইপোলের ওপরে। প্রথম আমি বলতে পারি চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি দুজনেরই যত বেশি হবে, আমি শুধু এখানে ফ্যাক্টরগুলো লিখে দিচ্ছি। চার্জ ডেনসিটি আয়নের ক্ষেত্রেও হচ্ছে, আবার ডাইপোলের ক্ষেত্রেও হচ্ছে। কোনো আয়নের চার্জ ডেনসিটি যত বেশি হবে এবং ডাইপোলেরও চার্জ ডেনসিটি যত বেশি হবে, তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণী প্রভাবও তত বেশি হবে। ধরো একটা ক্যাটায়ন, মনে করো একটা ক্যাটায়ন আমি এখানে লিখছি, একটা ক্যাটায়ন +1 চার্জ আর একটা ক্যাটায়ন +2 চার্জ। তাহলে এই +1 এর সঙ্গে ডাইপোল ইন্টারঅ্যাকশন বেশি হবে নাকি +2 এর সঙ্গে ডাইপোল ইন্টারঅ্যাকশন বেশি হবে? অবশ্যই এটার সাথে বেশি হবে, কারণ এর আধান ঘনত্ব বেশি। দুটো একই সাইজ এরকম কথা বলা হচ্ছে, দুটো একই সাইজ যদি আয়ন হয় এবং তাদের আধান ঘনত্ব যদি বেশি হয়, তখন চার্জ ডেনসিটির হিসাবে এরকম ডাইপোল আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন এভাবে চেঞ্জ হবে। তাহলে দেখো এবার আমি এখানে আরো একটা পয়েন্ট ইনক্লুড করলাম, কি? সাইজ। তাহলে 2 নম্বর পয়েন্ট কি? সাইজ। সাইজ অফ আয়ন এবং সাইজ অফ ডাইপোল। দেখো সাইজ অফ আয়ন যত ছোট হবে তার চার্জ ডেনসিটি তত বাড়বে, তত সে ডাইপোলের সঙ্গে আকর্ষণের প্রভাব বেশি দেখাতে পারবে। ঠিক একইভাবে ডাইপোলের কথাও যদি বলা হয়, ডাইপোলের আকার যদি ছোট হয় তাহলে তার ডেল পজিটিভ ডেল নেগেটিভের পরিমাণ বেশি হবে, তখন সে আয়নের সঙ্গে ভালো আকর্ষণীয় প্রভাব বা বেশি আকর্ষণীয় প্রভাব দেখাতে পারবে। তাহলে সাইজ ফ্যাক্টরটাও এখানে রয়েছে, তাই না? সাইজ ফ্যাক্টরও এখানে আছে। আর কি বলতে পারি? হ্যাঁ, এই যে চার্জ ডেনসিটি বা সাইজ যেটা বলছি, সেটা ক্যাটায়ন অ্যানায়ন নির্বিশেষে, মানে যে কোনো কিছুর ক্ষেত্রেই সম্ভব। তো মোটামুটি এই দুটো বিষয়ের ওপর আয়ন ডাইপোল ফোর্স নির্ভরশীল। ওকে, একটা হচ্ছে সাইজ আর একটা হচ্ছে চার্জ ডেনসিটি। তো এবারে ইনডিউস ডাইপোলের ক্ষেত্রে দেখা যাক। ইনডিউস ডাইপোলের বিষয়টা তো আমি তোমাদেরকে বললাম যে কীরকম হয়। এখানে তোমরা ক্যাটায়ন আর অ্যানায়নের জায়গায় যে কোনো তোমাদের পছন্দ মতো কোনো ক্যাটায়ন বা কোনো অ্যানায়ন বসিয়ে নাও, আর এই সুষমভাবে আধান বিন্যস্ত রয়েছে এর জায়গায় তোমরা যে কোনো একটা নন পোলার মলিকিউল বসিয়ে নাও, সেক্ষেত্রেই হবে আয়ন ইনডিউস ডাইপোল ইন্টারঅ্যাকশন বা ফোর্স। তো বৈশিষ্ট্য কি কি আছে এখানে দেখো? ডাইপোল তৈরি হতে হচ্ছে মানে বিকৃতি, তাহলে বিকৃতির একটা ব্যাপার থাকছে বা পোলারাইজেশনের ব্যাপার থাকছে। তাহলে বৈশিষ্ট্য যদি বলি, বলা হয় 1 নম্বর, আয়ন আর ইনডিউস ডাইপোল মানে সে তো প্রাথমিক অবস্থায় তো ইনডিউস ডাইপোল ছিল না। প্রাথমিক অবস্থায় কি ছিল? একটা নন পোলার মলিকিউল ছিল। তাহলে 1 নম্বর হচ্ছে, এখানে সাইজের কথায় আগে আসবো। সাইজ আয়নের ক্ষেত্রে কি হতে হবে? সাইজ এখানে যদি বলি, আয়নের ক্ষেত্রে কি হতে হবে? স্মল হতে হবে, আর এর ক্ষেত্রে কি হতে হবে? লার্জ হতে হবে। ছোট, এটা বড় হতে হবে। এবার ছোট সাইজ হলে কি হবে? আয়নের আকার যদি ছোট হয়, ছোট আকৃতির হতে হবে,
ছোট আকৃতি, এটা বড় আকৃতি। ছোট আকৃতি বিশিষ্ট হলে 2 নম্বর কি হবে? আধান ঘনত্ব বেশি হবে, আধান ঘনত্ব বেশি হবে, ও ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে, ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে। আর এখানে 2 নম্বর হচ্ছে বড় আকৃতি হলে কি হবে? বিকৃত সহজে হবে, বিকৃতি সহজে হবে ও আহিত ডাইপোল কোথায় লিখি এইখানটাই লিখছি, দেখো, আহিত ডাইপোল সহজে তৈরি হবে, ওকে। তার কারণ আমি এখানে একটা উদাহরণ তোমাকে দেখাচ্ছি। ধরো এই একটা ক্যাটায়ন আছে আর এই একটা প্রশম অণু আছে, নন পোলার প্রশম অণু আছে, মানে অধ্রুবীয় প্রশম অণু আছে। এই একই অণু রয়েছে এরকম একটা বড় আকারের ক্যাটায়ন রয়েছে। তাহলে দেখো এইখানে চার্জটা বেশি পাওয়ারফুল নাকি এখানে চার্জটা বেশি পাওয়ারফুল? অবশ্যই এইটার আকার ছোট হওয়ার কারণে আধান ঘনত্বটা বেশি, আধান ঘনত্ব বেশি হওয়ার ফলে এর ইলেকট্রন বা প্রোটনের উপর বেশি প্রভাব প্রয়োগ করতে পারবে, ফলে এটাকে বিকৃত বেশি করে দিতে পারবে। কিন্তু এর যেহেতু আধান ঘনত্ব কম, এই কণাটাকে বিকৃত অত বেশি করতে পারবে না। আর বিকৃত বেশি না করতে পারলে ডাইপোল, এই যে ইনডিউসড যে ডাইপোল তৈরি হওয়ার যে ঘটনা সেটা কম হবে, ফলে আকর্ষণের প্রভাব পরস্পরের মধ্যে কম হবে, ওকে। তো এটা তো আমি আয়নের সাপেক্ষে বললাম। এবারে যদি উল্টোটা হতো, উল্টোটা মানে দুটো এখানে স্মল ক্যাটায়ন রয়েছে, কিন্তু একটা এরকম বড় সাইজের কণা রয়েছে আর একটা ছোট সাইজের কণা রয়েছে। তাহলে এখানেও দেখো এই বড় সাইজের কণাটা বিকৃত সহজে হবে, ডাইপোল তাড়াতাড়ি তৈরি হবে। ছোট আকারের কণাটা বিকৃত কম হবে, ডাইপোল কম তৈরি হবে। তাই আকর্ষণীয় প্রভাবটা এর ক্ষেত্রে বেশি, এর ক্ষেত্রে কম আকর্ষণীয় প্রভাব। এইটার ক্ষেত্রে, ঠিক আছে। তো এই হলো আমাদের আয়ন ডাইপোল ফোর্স আর একটা আয়ন ইনডিউস ডাইপোল ফোর্স। এবার যে কোনো উদাহরণ দিক না কেন, তোমরা যদি এই কনসেপ্টটা রাখো বা এই কনসেপ্টটা বুঝে থাকো, তাহলে তোমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারবে। লাস্ট টাইপ অফ ইন্টারঅ্যাকশন, দ্যাট ইজ হাইড্রোজেন বন্ডিং। এটা আমরা তাহলে কমপ্লিট করে নিলে আমাদের এই টপিক শেষ হয়ে যাবে। দেখো, তোমাদের আমি যে বিষয়গুলো আলোচনা করছি, এইগুলো কিন্তু তোমরা এর পরবর্তী যেই সমস্ত চ্যাপ্টার রয়েছে, যেমন রাসায়নিক বন্ধনের কথাই আমি বিশেষ করে বলবো। রাসায়নিক বন্ধনেও কিন্তু আবার এই বিষয়গুলো তোমাদেরকে আলোচনা করা হবে। তো আগে থেকেই তোমরা বিষয়গুলো একটু জেনে যাচ্ছ, তো তোমাদের সুবিধাই হবে পরবর্তী বিষয়গুলো পড়তে গেলে, ওকে। তো হাইড্রোজেন বন্ডিংটা আমি এখানে খুব একটা ডিটেলসে যাব না, তার কারণ এটাও তোমরা রাসায়নিক বন্ধনে পড়বে। তো হাইড্রোজেন বন্ডিং মানে হচ্ছে এমন একটা আকর্ষণী প্রভাব বা এমন একটা আকর্ষণী বল, ঠিক আগেরগুলোর মতোই, যেরকম আমরা যা আকর্ষণী বল আলোচনা করলাম, মলিকিউলার ফোর্সের আন্ডারে বলো বা আয়ন ডাইপোল, আয়ন ইনডিউস ডাইপোল, যা আমরা আকর্ষণী প্রভাব নিয়ে কথা বললাম, ঠিক তার মতোই এটাও একটা আকর্ষণী প্রভাব। তবে এই যে আকর্ষণী প্রভাবটা যেটা কাজ করছে, সেই আকর্ষণী প্রভাবের মধ্যে
বা আকর্ষণীয় প্রভাবটা যার দরুন তৈরি হচ্ছে সেইখানে এই হাইড্রোজেন পরমাণুটা অবশ্যই থাকবে। তবেই আমরা সেই ধরনের আকর্ষণীয় প্রভাবকে একটা বিশেষ নাম দিয়েছি, যেটা হলো হাইড্রোজেন বন্ডিং বা হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন কি বললাম, এটাও একটা বিশেষ প্রকারের আকর্ষণীয় প্রভাব, যা কিনা দুই বা ততোধিক অণুকে পরস্পরের সঙ্গে সংযোজিত অবস্থায় থাকতে সাহায্য করছে, বাই মিনস অফ বা কার সাহায্যে সংযোজিত হয়ে থাকতে সাহায্য করছে, হাইড্রোজেন পরমাণুর সাহায্যে। তবে এই হাইড্রোজেন পরমাণুটা কোথা থেকে এলো? সেটা কি হাওয়ায় ভাসতে ভাসতে চলে এলো? না, একদমই নয়। হাইড্রোজেন পরমাণু নির্দিষ্ট একটা কম্পাউন্ডের বা নির্দিষ্ট একটা যৌগেরই মধ্যে রয়েছে, বা ওই নির্দিষ্ট যৌগের হাইড্রোজেন পরমাণুটাই এই ধরনের বন্ধন গঠনে বা এই ধরনের আকর্ষণীয় প্রভাব তৈরিতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে দেখা যাক কীরকমভাবে হয়। তো আমি এখানে কথাটা লিখি যে দুই বা তার বেশি, অবশ্যই এখানে একটা কথা লিখবে, ধ্রুবীয় যৌগ যার ধ্রুবীয় অংশে হাইড্রোজেন পরমাণু উপস্থিত, সেই হাইড্রোজেন পরমাণুর সাহায্যে অণুগুলির মধ্যে যে পারস্পরিক আকর্ষণী বলের সৃষ্টি হয়, এই আকর্ষণী বলটা কি টাইপের? এটাও কিন্তু একটা ডাইপোল ফোর্স। পারস্পরিক আকর্ষণী বলের সৃষ্টি হয়, তাকেই এইচ বন্ধন বলে। ওকে, তোমরা বইতে হয়তো আরো অন্যরকম ডেফিনেশন পাবে, বাট মেন কথা হচ্ছে যে ধ্রুবীয় যৌগ হতে হবে, যার ধ্রুবীয় অংশে হাইড্রোজেন পরমাণু অবশ্যই থাকতে হবে, না হলে হাইড্রোজেন বন্ডিং সম্ভব নয়। সেই এইচ পরমাণুর সাহায্যে অণুগুলোর মধ্যে একটা আকর্ষণী বলের সৃষ্টি হচ্ছে, যেটা কিনা একটা টাইপ অফ ডাইপোল ফোর্স, সেইটাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলবো। তাহলে এবার দেখা যাক কিরকম হয়। মনে করো HF, ডেল প্লাস ডেল মাইনাস, HF, এইভাবে আমরা পরপর লিখে যাচ্ছি অনেকগুলো, এদিকেও আরও আছে ওদিকেও আরও আছে, অত দেখানো সম্ভব নয়, তো এই কটাই মনে করো। দেখো আমি এই যে কথাটা লিখেছি সেই কথাটা আমি ওয়ার্ড টু ওয়ার্ড তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। দুই বা তার বেশি ধ্রুবীয় যৌগ, এরা প্রত্যেকেই ধ্রুবীয় যৌগ। এবারে প্রশ্ন হতে পারে যে দুই বা তার বেশি ধ্রুবীয় যৌগ মানে সবকটাই কি একই হবে? মানে যতগুলো আমি ধ্রুবীয় যৌগ লিখছি সবকটাই কি সেম হতে হবে, নাকি আলাদাও হতে পারে? হ্যাঁ ঠিক, সেমও হতে পারে, আলাদাও হতে পারে। তাহলে এখানে দুই বা তার বেশি যে কথাটা লেখা আছে এটা কি হতে পারে? সেম অর ডিফারেন্ট। কিন্তু সেম হোক বা ডিফারেন্ট হোক, তার ধ্রুবীয় অংশে হাইড্রোজেন পরমাণু অবশ্যই থাকতে হবে। হাইড্রোজেন পরমাণু এটা একটা নেসেসারি ফ্যাক্টর। ওকে, তো আমি এখানে সেম নিয়ে লিখেছি, আলাদা নিয়ে লিখে দেখাই। ধরো
এইটা, এদিকেও আছে এইদিকেও আছে। তাহলে এখানে এগুলো হচ্ছে সব তোমার ডাইপোল, ঠিক আছে। আচ্ছা, এইচ পরমাণুর সাহায্যে অণুগুলোর মধ্যে একটা পারস্পরিক আকর্ষণী বলের সৃষ্টি হয়। এইচ পরমাণুর সাহায্যে, এইচ ডেল প্লাস, এখানে এফ ডেল মাইনাস, তাহলে ডেল প্লাস ডেল মাইনাসের মধ্যে একটা আকর্ষণী প্রভাব, ডেল প্লাস ডেল মাইনাস, ডেল প্লাস ডেল মাইনাসের মধ্যে আকর্ষণী প্রভাব। এখানেও তাই, দেখো ডেল প্লাস ডেল মাইনাস আকর্ষণী প্রভাব, ডেল প্লাস ডেল মাইনাস, ডেল প্লাস ডেল মাইনাস। আরও এদিকেও যদি হাইড্রোজেনগুলোর সঙ্গে কেউ কেউ করে তাহলে সেটাও একই রকমভাবে হয়েছে। এদিকেও ধরো রয়েছে, এদিকেও রয়েছে, সেটা আমি দেখাইনি বাট রয়েছে। তাহলে এখানে দেখো সেম হলো, ডিফারেন্ট হলো, ডাইপোল পোলার মলিকিউলের মধ্যে একটা আকর্ষণী বলের সৃষ্টি হচ্ছে। এবার দেখো এই আকর্ষণী বলটা যদি এখানে হাইড্রোজেনের কথা আমি না বলতাম, হাইড্রোজেনের কথা যদি না বলতাম তাহলে ডাইপোলের মধ্যে আকর্ষণী বল, তাহলে এটা একটা ডাইপোল ডাইপোল ফোর্স, রাইট? তো সেই ডাইপোল ডাইপোল ফোর্সে কে প্রেজেন্ট আছে? হাইড্রোজেন প্রেজেন্ট আছে। তাহলে হাইড্রোজেনের দ্বারা এই ডাইপোল ডাইপোল ফোর্স তৈরি হচ্ছে এবং তার দ্বারা এই অণুগুলো পরস্পরের সঙ্গে সংযোজিত অবস্থায় থাকছে। তো সেই ধরনের বন্ধনটাকেই বলা হবে হাইড্রোজেন বন্ডিং। মানে এই একটা হাইড্রোজেন বন্ড, এই একটা হাইড্রোজেন বন্ড, এদিকে হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ড, এইগুলো। সো দিজ আর অল হাইড্রোজেন বন্ডিং, এইচ বন্ধন। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবারে দেখো এইচ বন্ধনের কার্যকারিতা কি বা এর সিগনিফিকেন্স বা বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্য হচ্ছে যে এরকম অণুগুলোকে পরস্পর সংযোজিত অবস্থায় রাখতে পারবে। অণুগুলোকে যদি পরস্পর সংযোজিত অবস্থায় রাখে তাহলে এদের ভৌত অবস্থার অনেক পরিবর্তন দেখা যায়। দেখো অণুগুলো, ধরো কিছু গ্যাসের অণু আছে তাতে এরকম পোলার হাইড্রোজেন রয়েছে, তো তাদের ওপর যদি আমরা চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করলে কি হবে? ওই পোলার হাইড্রোজেনগুলোর মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি হবে। ধরো এরকম হাইড্রোজেন বন্ডিং তৈরি হলে কি হবে? তারা পরস্পর গ্যাসীয় অবস্থা থেকে কি হবে? আস্তে আস্তে সংকুচিত হতে থাকবে, সংকুচিত হতে হতে তরল হয়ে যাবে। এবার তরলের পর যদি আমরা আরও চাপ প্রয়োগ করি সেটা কি হয়ে যাবে? একসময় সলিড হয়ে যাবে। এরকম হতে দেখা গেছে। তারই একটা কমন এক্সাম্পল হচ্ছে জল। শুধু জলের কথা যদি ভাবো, জলে কি আছে? পোলার হাইড্রোজেন আছে, মানে ধ্রুবীয় হাইড্রোজেন আছে, ধ্রুবীয় অক্সিজেন আছে। তাহলে তারা হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকতে পারে। তো এই জলকে যদি আরও ঠান্ডা করা হয়, ঠান্ডা করা হচ্ছে মানে জলের অণুগুলোর গতিশক্তিকে হ্রাস করা হচ্ছে, টেম্পারেচার কমিয়ে দেওয়া হচ্ছে। তো টেম্পারেচারের সঙ্গে গতিশক্তির সম্পর্ক আমি অনেকবারই তোমাদেরকে বলেছি। তো টেম্পারেচার কমিয়ে দিয়ে গতিশক্তি হ্রাস করলে জলের অণুগুলো কি হবে? পরস্পরের কাছাকাছি আসতে থাকবে, কাছাকাছি আস্তে আস্তে কি হবে? পরস্পর হাইড্রোজেন বন্ডিং করে বসে যাবে। তার দরুন কি হলো? জল বরফে পরিণত হয়ে গেল। তাহলে দেখো সলিড হয়ে যাচ্ছে। মানে এই হাইড্রোজেন বন্ডিংয়ের কারণে বিভিন্ন বস্তুর বা বিভিন্ন পদার্থের ভৌত অবস্থায় কিন্তু কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। তো এটা হলো হাইড্রোজেন বন্ডিংয়ের বৈশিষ্ট্য। এবারে হাইড্রোজেন বন্ডিং অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে মূলত দুই প্রকারের হয়ে থাকে। দুই প্রকারের হয়ে থাকে। পৃথক পৃথক মলিকিউলের মানে পৃথক পৃথক অণুর মধ্যে হাইড্রোজেন বন্ডিং হতে পারে, আবার একই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ডিং হতে পারে। এই পৃথক অণুর মধ্যে আবার একই অণুর মধ্যে, এই কথাটা কিন্তু অনেকের ক্ষেত্রে একটু কনফিউজিং, তাই আমি তোমাদেরকে উদাহরণের সাথে বলে দিচ্ছি। প্রকারভেদ, একটা হচ্ছে অন্তঃআণবিক, আর একটা হচ্ছে আন্তঃআণবিক।
আন্তঃআণবিক বা ইন্টারমলিকিউলার, ইন্টারমলিকিউলার। আর অন্তঃআণবিক মানে হচ্ছে ইন্ট্রামলিকিউলার, ইন্ট্রামলিকিউলার। কি করে মনে রাখবে? ইন্টার, এই যে ইন্টার, এই কথাটা শুধু খেয়াল করো, ইন্টার। তোমরা শুনে শুনে থাকবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ, এইসব শুনেছো না? মানে ইন্টারন্যাশনাল অমুক খেলা হচ্ছে, বা ইন্টারন্যাশনাল ফ্লাইট, বা ইন্টারন্যাশনাল অমুক, এরকম অনেক কিছু শুনেছো। তো এই যে ইন্টারন্যাশনাল মানে কি? অনেকগুলো পৃথক পৃথক নেশন আছে, পৃথক পৃথক কিছু নেশন বা পৃথক পৃথক কিছু দেশ রয়েছে, তারা সবাই মিলে একটা কিছু অ্যারেঞ্জ করছে বা একটা কিছু অর্গানাইজ করছে। তো সেইটা হলো ইন্টারন্যাশনাল, মানে পৃথক পৃথক অণুর মধ্যে হাইড্রোজেন বন্ডিং, সেই ঘটনাটাকে আমরা বলবো ইন্টারমলিকিউলার বা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আর যদি একই অণুর মধ্যে হয়, উইদিন ইটসেলফ, বা একই অণুর মধ্যে হয়, তাহলে হচ্ছে ইন্ট্রামলিকিউলার। এবারে তোমরা বলতে পারো এটা ঠিক ক্লিয়ার হলো না। তাহলে ইন্টারমলিকিউলার কথা বলি। দেখো HF, HF, HF বা H2O, 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 বা H2O, HF, H2O, HF, বা অ্যামোনিয়া, H2O, HF, এরকম যদি বলা হয়, তাহলে এগুলো সব হচ্ছে ইন্টারমলিকিউলার। দেখো HF, এই অণুটা, এই অণুটা, এই অণুটা, এরা সেপারেট সেপারেট অণু বা পৃথক পৃথক অণু। পৃথক মানে আলাদা, আলাদার কথা বলা হচ্ছে না, মানে দেখতে আলাদা ওটা নয়। আমি বলতে চাইছি যে পৃথক পৃথক অণু, পৃথক পৃথক অণু। যেমন এই HF অণুটা এ আলাদা, HF অণুটা আলাদা। আলাদা মানে কি? এর সাথে এর কোনো সম্পর্ক নেই, মানে এ আর এ তো দুজন সেপারেট ভাবেই আছে, আলাদা আলাদা অণু হিসাবেই তো আছে। তো সেই আলাদা অণুর কথা বলা হচ্ছে, কারণ দেখো মলিকিউলার কথা বলেছে, মলিকিউলার। তাহলে মলিকিউল, কম্পাউন্ডের কথা বলি, ইন্টার কম্পাউন্ড বলা হয়নি কিন্তু, ভালো করে বোঝো বিষয়টা। ইন্টার কম্পাউন্ড বললে কিন্তু তখন এই জিনিসটা হতো যে এই একটা কম্পাউন্ড আলাদা, এই একটা কম্পাউন্ড আলাদা, এই একটা কম্পাউন্ড আলাদা, তবে আমি এটাকে মানতাম। কিন্তু ইন্টারমলিকিউলার বললে অনেক কিছু বোঝায়। ইন্টারমলিকিউলার মানে এইগুলো তো সেপারেট সেপারেট মলিকিউল, তাহলে এদের মধ্যে হতে পারে। আবার এগুলো তো সেপারেট সেপারেট মলিকিউল, তাদের মধ্যেও হতে পারে। তো এইরকম পৃথক পৃথক অণুর মধ্যে যদি হাইড্রোজেন বন্ডিং হয়, সেইগুলোকে বলা হয় ইন্টারমলিকিউলার। আর ইন্ট্রামলিকিউলার মানে একটাই মলিকিউলের মধ্যে হচ্ছে। তো সেই রকম একটা উদাহরণ দেখো, এই কম্পাউন্ডের নাম হচ্ছে গ্লিসারল, গ্লিসারল। ঠিক আছে, মনে রেখো এই কম্পাউন্ডের নাম গ্লিসারল। এইখানে দেখো এই OH এর মধ্যে হচ্ছে, এই OH এর মধ্যে হচ্ছে। তাহলে কি অন্য কোনো অণু দরকার হচ্ছে না, এখানে নিজেদের মধ্যেই হয়ে যাচ্ছে, আলাদা আর কোনো অণু দরকার পড়ছে না, একটাই অণুর মধ্যে এরকম হয়ে যাচ্ছে। তো এই ধরনের হাইড্রোজেন বন্ডিংকে বলা হয় ইন্ট্রামলিকিউলার। বা এই উদাহরণটা বলতে পারো, প্রচুর উদাহরণ আছে, আমি তোমাদেরকে এখানে কয়েকটাই দেখাচ্ছি। এই যে হাইড্রোজেন বন্ডিং, এগুলো সব হচ্ছে ইন্ট্রামলিকিউলার বা অন্তঃআণবিক, মানে একটাই মলিকিউলে নিজের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়ে যাচ্ছে। ওকে, তো এগুলো ইন্ট্রামলিকিউলার। এখন এই ইন্টারমলিকিউলার আর ইন্ট্রামলিকিউলার, এই দু ধরনের হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য বিভিন্ন রকম ভৌত অবস্থার পার্থক্য দেখা যায়। কীরকম দেখো,
এই ধরনের যে ইন্টারমলিকুলার এইচ বন্ড, এখানে তো অসংখ্য মলিকিউল পরস্পরের সঙ্গে সংযোজিত থাকছে, তাই এর ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট গলনাঙ্ক বেশি হয়। বয়েলিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক, আর গলনাঙ্ক মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট, এগুলো সব বেশি হয়। আর এখানে যেহেতু মলিকিউল নিজের মধ্যেই বন্ধন করে বসে আছে, তো এরা সব পৃথক অবস্থায় থাকছে, পৃথক বা একক থাকছে, মানে একা একা থাকছে, একক থাকে। ফলে এদের বয়েলিং পয়েন্ট বলো বা মেল্টিং পয়েন্ট বলো সব কম হয়। কেন বেশি হয় কেন কম হয় এটা তোমরা আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে যত বেশি সংযোজিত থাকবে তাদের পৃথক করবার জন্য একটা শক্তি প্রয়োগ করতে হয়, এবং পৃথক করবার পর তাদের বাষ্পীয় অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আবার একটা শক্তি প্রয়োগ করতে হয়। তাই প্রদত্ত শক্তির মান বেশি হয় মানে উষ্ণতা বেড়ে যায়, তাই বয়েলিং পয়েন্ট বেড়ে যায়। ঠিক একইভাবে গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্টও বেড়ে যাবে। আর এখানে যেহেতু অণুগুলো প্রথম থেকেই একা একা আছে, তাই তাদের আর পৃথকীকরণের জন্য আলাদা শক্তি লাগছে না, শুধু কি করতে হচ্ছে, বাষ্পীয় অবস্থায় নিয়ে যেতে হচ্ছে। তাই জন্য বয়েলিং পয়েন্টের মান কম হয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ডিসকাশনের বিষয়। হাইড্রোজেন বন্ডিংয়ের ক্ষেত্রে আরও প্রচুর কিছু এক্সাম্পল, আমার মনে হয় না আর কিছু বিশেষ উদাহরণ তোমাদের এখানে লাগবে, কারণ এইগুলোর ওপর ভিত্তি করেই তোমাদের রাসায়নিক বন্ধনে পড়ানো হবে। তো এই কনসেপ্টটা তোমরা যদি বুঝে যাও তাহলে আর বিশেষ কিছু তোমাদের খাটতে হবে না, এটাই তোমাদের পুরো বিষয়টাকে দাঁড় করিয়ে দেবে, বা তোমরা মানে যেটা বোঝার বিষয় ছিল সেই বিষয়টা তোমাদের খুব সহজে হয়ে যাবে। আচ্ছা, আরও একটা কথা আমি এখানে কমপ্লিট করার আগে বলে নিই, আমি মিস করে গেছিলাম। তো তোমাদের অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে হাইড্রোজেন বন্ডিং তো আমরা বুঝলাম, কিন্তু হাইড্রোজেন বন্ডিং কারা কারা তৈরি করবে? ধ্রুবীয় হাইড্রোজেন থাকলে হাইড্রোজেন বন্ডিং হবে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু হাইড্রোজেনটা কার সাথে হাইড্রোজেন বন্ডিংটা করবে? তো এখানে বলে দিই, অক্সিজেন, ফ্লুরিন এবং নাইট্রোজেন এদের সাথেই স্ট্রং হাইড্রোজেন বন্ধন সম্ভব। কেন? কারণ অক্সিজেন বা ফ্লুরিন বা নাইট্রোজেনের আকার এইচ এর প্রায় সমতুল্য, তাই জন্য সম আকৃতি বিশিষ্ট অণুর সাথে বন্ধনটা বা আকর্ষণের প্রভাবটা খুব তীব্রভাবে কাজ করে। এবার হাইড্রোজেনের সাথে বড় আকৃতির পরমাণুর বন্ধন দুর্বল হয়, তাই এইচ বন্ধন গঠনের প্রবণতা কমে যায়। শুধুমাত্র এই তিনটে পরমাণুর সাথেই স্ট্রং হাইড্রোজেন বন্ডিং তৈরি হতে দেখা যায় হাইড্রোজেনের, কিন্তু বাকি যত পরমাণু রয়েছে তাদের সাথে হাইড্রোজেন বন্ডিং এর প্রবণতা কম হয়। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ডিসকাশন। কমপ্লিট হয়ে গেল আমাদের এই টপিকটা। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, যে বিষয়গুলো আমি বললাম সেগুলো তোমরা বারবার ভালো করে ভিডিওটা দেখো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে তো জানাবেই, আর পারলে শেয়ার করে দিও। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, আজকে ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদেরকে বলবো, তোমাদের সবাইকে ভীষণ 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 থ্যাংক ইউ তোমরা সাপোর্ট করবার জন্য। ভিডিও তোমাদের ভালো লাগছে সেটা আমাকে জানানোর জন্য। তো আরও আমি চেষ্টা করব যাতে ভিডিওগুলো তোমাদের কাছে খুব ফ্রুটফুল হয়, চেষ্টা করছি। যদি ভিডিওতে কিছু মডিফাই করার দরকার হয় বা যদি তোমাদের কোনো কিছু বিষয় সংক্রান্ত ভিডিও দরকার, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। ওকে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
তোমরা সবাই ভালো থেকো, আবার পরের ভিডিওতে দেখা হবে। গুড বাই।